ভাগাভাগি হবে তা না। এবার তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে। তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হলে অবস্থা কি হবে সেপোলজিস্টও বলতে পারছেন না। আমি এক সেপোলজিস্টের কথা বলেছিলাম, বলছেন তিন পক্ষ যদি হয়ে যায় বলা খুব মুশকিল হবে, কি হবে। কতগুলো সিটের ক্ষেত্রে অবশ্যই এরকম পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে। অনিতা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে। দীর্ঘদিনের আপনার রাজনৈতিক জীবন, আমরাও ভোট কভার করার সুবাদে অনেকদিন ধরে ভোট কভার করছি। এবার একটা ফার্স্ট ফেজ ভোটের পর একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো, বিজয় মিছিল বেরোলো। এই বিজয় মিছিলকে নিয়ে আপনি একটু মন্তব্য করবেন, তারপর বিমানবন্দর। এখন বিষয়টা দেখি, দুটো জিনিস দেখবেন। ভারতবর্ষে আজকাল যারা ভোট পরিচালনা করার জন্য স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করছে না, তারা আজকাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন কথা নাই বার্তা নাই মোদী বলে দিল 400 পার। মানুষের মতামত, মানুষের ভোট কোনো রাজনৈতিক দলের পেটেন্ট তো নয়, তাদের ফিক্সড ডিপোজিটের টাকা নয়। মোদী বলে দিল 400 পার, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে, মাইন্ড গেমে সবাইকে বুঝিয়ে দেওয়া যে আমি তো 400 পারের কথা বলে দিয়েছি, তোমরা দিয়ে দাও। তোমরা দিলেও 400, না দিলেও 400। কিন্তু মোদী সকাল রাত করে দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে। যদি 400 পার এত আসানিতেই হয়, মোদীকে দৌড়াতে হবে কেন? এত দৌড়াতে হবে কেন? 2 নম্বর কথা, মমতা ব্যানার্জি, আপনি যে কথাটা বললেন যে ভোট হয়ে যাওয়ার পর বিজয় মিছিল, এটা আরেক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তাদের দলের যে স্ট্র্যাটেজিস্টকে নিয়োগ করেছে তার খোকাবাবু, সে শিখাচ্ছে যে আগে নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিল বার করো, বিরোধীদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করো। যেমন আপনারা একজন প্রশ্ন করলেন না, আপনাকে বারবার হামলা হচ্ছে, হামলাটা করছে কারণ আছে। এটা একটা স্ট্র্যাটেজি তাদের। উত্তেজিত করো, প্ররোচিত করো, করতে 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 ট্র্যাপ করো, ফাঁদে ফেলে দাও, যাতে প্রমাণ করা যায় যে দেখো বেআইনি কাজ করছি আমরা, আমাদের প্রচারে বাধা সৃষ্টি করো। এসব কতগুলো স্টাইল এদের, ঠিক আছে। সেখানে স্থানীয় পুলিশ এখনও তাদেরকে মদত করে যাচ্ছে। তো এগুলো তাদেরকে করতে হচ্ছে একটাই কারণে, তারা নিজেরা ডেসপারেট হয়ে যাচ্ছে। যেখানে যেখানে তাদের সম্ভাবনা কমে যাচ্ছে, সেখানে সেখানে তারা আরও বেশি বেশি করে এই ধরনের কতগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চেষ্টা করছে। যেমন আমার উপর হামলা করার সঙ্গে সঙ্গে ওরা প্রচার করে দিচ্ছে কি জানেন, যদি এমপির ক্যান্ডিডেটকে যখন হামলা করছি, ভোটের দিন তো হামলা হবেই, কিছু করার নেই, এটাকে পঞ্চায়েত ভোট করবো। একটু আগে বললাম এটাকে পঞ্চায়েত ভোট করবো। আমি সেখানে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি মুর্শিদাবাদে, একটা বুথ মিনস একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে মুর্শিদাবাদে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কথা দিলাম, রাজনীতি করা ছেড়ে দেবো। একটা বুথ যদি দখল করে দেখাতে পারে, বারবার ঘুঘুতে ধান খাবে না। আপনারা জিজ্ঞেস করছেন না কত সিট, অ্যাজ মেনি সিটস অ্যাজ পসিবল, যতটা সম্ভব ততটা সিট। গুনতি করে আমরা এগোই না। আমরা দিদি নই, আমরা মোদি নই। মানুষের দুয়া আশীর্বাদের পরে ভরসা করে রাজনীতি করি। অ্যাজ মেনি সিটস অ্যাজ পসিবল, ততটা সিটে আমরা জয়ী হবার সম্ভাবনা রেখে লড়াই করছি। আমরা কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করি না। মানুষের মতামতকে শ্রেষ্ঠত্ব দিই, তাদের মতামতকে সব থেকে বেশি আমরা মর্যাদা দিই। আর এই সমস্ত দল যারা নোটের উপরে, পুলিশের উপরে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এখানে সিআইডি, পুলিশের উপরে ভরসা করে রাজনীতি করে, তারা এইসব গল্প মারে, এত অত তত এইসব গল্প মারে। আমি তো এর আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আরে ভাই তোমরা সবাই যেন আমি হেরে যাব, তো দিদি তুমি দাঁড়াও কিংবা খোকাবাবুকে দাঁড় করাও আমার বিরুদ্ধে। আচ্ছা তার নাই বা হলো, কমসে কম এটা তো বলো যে বহরমপুরের হার মানে দিদির হার, বহরমপুরের জিত মানে দিদির জিত। তবে না মজা লাগবে। লড়াই করলে মজা লাগতে হয়, ভালো লাগতে হয়। তো এরকম দিদি বলুক না, দিদি তো সারা দেশকে বাতেলা মারে। এরকম বলুক বহরমপুরে যদি তৃণমূল হারে, ওটা দিদির ব্যক্তিগত হার, দিদির রাজনৈতিক পরাজয়। বহরমপুরে যদি তৃণমূল জেতে, তা দিদির রাজনৈতিক যায়, এটুকু বলুক খালি। আর আমি উল্টে বলেছি বহরমপুরে হারলে অধীর চৌধুরী সারা জীবনের মতো রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবে, চলো। আর কি বলবো, সবারই সামনে হয়ে ছুটি নিয়ে নেবো রাজনীতি থেকে। তাহলে আমাকে দিদি এত ঝামেলা থাকবে না, খালি হারিয়ে দিক আর দিদি ঘোষণা করে দিক পরাজয় মানে দিদির ব্যক্তিগত পরাজয়, ব্যাস আর কিছু চাই না। চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনের চ্যালেঞ্জ থাকলো আমার। চলো, আমার হয়ে গেল। আর বলতে পারবো না।